দেখো, এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে পড়ছি। আমরা এগুলো জানি। নতুন কথা কিছু বলছি না। যেটা আমি মনে করানোর চেষ্টা করব মাত্র কয়েকটা জিনিস। সেটা হচ্ছে ধ্বনি আর বর্ণে। মুখে বললে ধ্বনি, লিখলে বর্ণ। ক্লিয়ারিটি এইভাবে করে নিই আমরা। যা বইয়ে লেখা আছে, আমি তার বাইরে গিয়ে কিছু কথা বলতে চাইছি। যেটা অভিজ্ঞতা সঞ্চয়ের ফসল, সেটাই আমি তোমাদের সামনে রাখছি, যাতে করে খুব সহজে কিছু জিনিসকে তুলে নিয়ে আসা যায়। দেখো, তোমরা যখন এইচএসসি দিতে চলেছো, তোমরা বামনদেব চক্রবর্তীর বই প্রত্যেকে পড়ছো। কালীপদ চৌধুরী রয়েছেন, সুনীতি কুমার রয়েছেন, তোমরা বিভিন্ন ব্যাকরণ বই পড়ছো। কিন্তু যে কথাটা আমি বলতে চাইছি একদম ক্লিয়ার, এখানে কি লেখা আছে তার বাদ দিয়ে আমি রিপিট করছি, মুখে বললে ধ্বনি, লিখলে বর্ণ। এর উপরে বেস করে আমরা কথাগুলো বলছি। আমরা কোনো বর্ণ নিয়ে কাজ করছি না। আমরা শুধু ধ্বনি নিয়ে কথা বলছি। অর্থাৎ এখানে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি নিয়ে কথা বলছি। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, স্বর এবং ব্যঞ্জন। গোটা বিষয়টা উঠে আসে এই বাকযন্ত্রের মধ্যে দিয়ে বা আমাদের ভোকাল কর্ড। ভোকাল কর্ড কি নিয়ে গঠিত? আমি বলব, দেখো, এগুলো আ বোঝার চেয়ে সম্ভবত আমি যেটুকু বুঝেছি আমার অভিজ্ঞতার ফসল আকারে আমি বলতে পারি, এগুলো একটু মনে রাখাই প্রয়োজন। অর্থাৎ স্মৃতি প্রয়োজন বলেই মনে করছি। তাই এই যে বাকযন্ত্র কি উপাদানে গঠিত হচ্ছে, সে জায়গাগুলো তোমাকে দেখে নিতে হচ্ছে। মোট ১৪ টা বিষয়। যদিও এরকম স্পেসিফিক করে কি বলা যায়? বোধহয় নয়। বোধহয় এরকম স্পেসিফাই করা যায় না যে এইরকম এই নামগুলো, অর্থাৎ ঠোঁট থেকে শ্বাসনালী পর্যন্ত কোন উপাদানে, অর্থাৎ এখান থেকে নাক দিয়ে শুরু করে একদম গলা পর্যন্ত বলা চলে যে আমাদের গোটাটাই হচ্ছে বাকযন্ত্র। তাই বাকযন্ত্র কোন স্থান নিয়ে গঠিত হচ্ছে, সেই জায়গাটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কারণ এরকম প্রশ্ন আসতেই পারে যে এদের মধ্যে কোনটি বাকযন্ত্রের অন্তর্গত নয়। এই যে নয় শব্দটা জুড়ে দেওয়া বলে আমরা প্রশ্ন খেয়াল করি না, এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আমরা প্রশ্ন যখন আলোচনা করব তখন সেগুলো নিয়ে কথা বলব। তা বাকযন্ত্র কি বিষয়টা বলে নেওয়ার পরে আমরা এই জায়গায় চলে আসছি যে যে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি যখন বলছি, আমরা বাংলায় আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। আমরা যারা একটু বয়স হয়ে গেছে, যারা 90s রয়েছি, তারা আমরা বলে দিতে পারি যে বাংলা ব্যঞ্জনধ্বনি ১২ টা। কিন্তু বর্তমানে ১১ টা। কোনটা বাদ গেল? লি ধ্বনিটা বাদ গেল। কারণ লিচু যখন আমরা লিখছি তখন এই লি ধ্বনি দিয়ে লিচু লিখছি না। আমরা ল ধ্বনি দিয়ে লিচু লিখছি। মানে বর্ণ দিয়ে লিচু লিখছি। এই স্বরধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। আমাদের যাবতীয় কারসাজি থাকবে এই মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ ৭ টা স্বরের উপরে। ৭ টা স্বরের উপরে আমরা যাবতীয় জিনিস বুঝে নিতে চাইব। এখানে আরেকটা বিষয় বলে নিতে চাইব যে আমরা যখন স্বরধ্বনিগুলো সামনে নিয়ে আসবো থেকে, যেটা বলছিলাম। তো এই ৭ টা স্বরধ্বনি নিয়েই আমাদের যাবতীয় প্রশ্ন আসে। এই ৭ টা স্বরধ্বনি আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই ৭ টা স্বরধ্বনি, এই ১২ টার মধ্যে বা ১১ টার মধ্যে ৭ টা স্বরধ্বনি, এই ৭ টা স্বরধ্বনিকেই আমরা খুব ভালো করে আমরা ভোকাল কর্ডের মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। ব্যাস, ভোকাল কর্ডের মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। কি সেটা? আসবো সেটাতে। এই হলো বিষয়। কি অবস্থান আছে আমরা পরে বুঝছি। আমরা পরে দেখব সেগুলো। আগে আমরা দেখে নিই যে ৭ টা স্বরধ্বনি ঠিক ঠিক কি বোঝাচ্ছে? ৭ টা স্বরধ্বনি কি? ই, এ, অ্যা, উ, ও, অ। এবার আমার একটু তোমাদের সাজেশন দেব যে আমার সঙ্গে একটু বোঝার চেষ্টা করো বা বলার চেষ্টা করো যে যখন ই বলছি, উচ্চারণ করছি, তখন জিভ আর শ্বাসবায়ু ঠিক কোন জায়গায় ঠেকছে। ই, ই। আমি যখন উচ্চারণ করছি আমি প্রত্যেককে অনুরোধ করছি যে তুমি একটু উচ্চারণ করার চেষ্টা করো। তোমার জিভ ঠিক কোন জায়গায় ঠেকছে, এটা একটু বোঝার চেষ্টা করো। ই। একই সঙ্গে একইভাবে উচ্চারণ করো। ই, এ, অ্যা। তুমি দেখতে পাবে যে তোমার জিভটা ধীরে স্টেপ বাই স্টেপ নামছে এবং কোন জায়গায় ঠেকছে। দেখো, একেবারে সামনের দিকে চলে আসছে। অর্থাৎ আমাদের ঠোঁটের কাছাকাছি দাঁতের গোড়া দিয়ে এ সামনের দিকে চলে আসছে। ই, এ, অ্যা। ঠিক আমরা পেছন দিকে যাই। উ, ও, অ। দেখো, ই, এ, অ্যা, এই ৩ টে ধ্বনি বলার সময় যতটা স্পষ্ট থাকছে আমাদের ভোকাল কর্ডের
অবস্থানটা পেছনের তিনটে বলার সময় অতটা স্পষ্ট থাকছে না, এটা ঠিক, স্পষ্ট থাকছে না। কিন্তু যদি আমি এটা বুঝে নিতে চাই, একটু ফিল করতে চাই, তাহলে কি এটা একেবারে অসম্ভব হচ্ছে? দেখো হচ্ছে না। ই, ও, অ ঠিক ই এর মতোই সমান উ, এ এর মতোই সমানে উচ্চারণ হচ্ছে ও, মানে ব্যালেন্স করলে এ উচ্চারিত হচ্ছে অ। দেখো ঠিক এইভাবে উচ্চারণ হচ্ছে। এ ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এরকম উচ্চারণ করছি, দেখো অবস্থান একটা জায়গায় ঠেকছে, সেই অনুযায়ী আমরা এই ধ্বনিটার নাম দিয়ে দিচ্ছি। এই ধ্বনিগুলোর মধ্যে বাংলা বর্ণে আছে, বর্ণে নেই, ধ্বনিতে আছে। আবার রিপিট করছি কারণ আমি এটা ভুল বলেছিলাম। বর্ণে নেই, ধ্বনিতে আছে অ্যা ধ্বনিটা। অ্যা, অ্যা ধ্বনিটা আমরা লিখি না কিন্তু বলি। বাকি ৬ টা ধ্বনি আমরা লিখি এবং বলি। তাহলে এরকম প্রশ্ন আসতেই পারে যে বর্ণে আছে ধ্বনিতে নেই, এমন স্বরধ্বনি কোনটি? দেখো উত্তর রেডি। বা ধ্বনিতে আছে বর্ণে নেই, উত্তর রেডি। সম্ভবত আমি ১ম টা ভুল বলেছিলাম, দ্বিতীয়টা ঠিক বললাম। আমার বক্তব্য এখানে যে আমরা যেটা পড়তে চলেছি সবসময় খেয়াল রাখবে যে অচেনা শত্রুর চেয়ে চেনা শত্রু ভালো। অর্থাৎ আমি বারবার একটা কথা বলি যে, বিষয়টা হচ্ছে তুমি আগে অ্যাজাম্পশন করো এই জায়গা থেকে এই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এমসিকিউ এমন একটা প্যাটার্ন যেটা আগে থেকে আমি আন্দাজ করতে পারি যে এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে এবং খুব ছোট, ছোট জায়গায় যে আজকে ধ্বনি থেকে যতগুলো কথা বলবো, তুমি খেয়াল করে দেখবে যে তুমি ফাইনাল পরীক্ষায় ধ্বনি থেকে যে প্রশ্নই আসুক না কেন ঠিক এর মধ্যে রয়েছে। আমি পুরো ধ্বনিটার কথা বলছি। তাই এই ছোট, ছোট জিনিসগুলো, এই ছোট পদক্ষেপগুলো তুমি নাও যাতে করে ব্যাকরণের প্রত্যেকটা পার্ট অর্থাৎ ধ্বনি থেকে যদি ৩ টে প্রশ্ন থাকে, তুমি ৩ টে প্রশ্নই উত্তর করতে পারো। মানে আমি সবসময় তোমাদেরকে বলব যে যদি ১০০ নম্বরের পরীক্ষা হয়, জানি না কত নম্বরের পরীক্ষা আসবে। যদি ১০০ নম্বরের পরীক্ষা হয়, এই ১০০ আমার লক্ষ্য থাকবে না। আমার লক্ষ্য থাকবে ১, ২, ৩, ৪ অর্থাৎ স্টেপ বাই স্টেপ একটা টেক্সট পড়ছি, একটা ব্যাকরণ পড়ছি। ধরা যাক ধ্বনিতত্ত্ব পড়ছি আমি আজকে। ধ্বনিতত্ত্বের ৩ টে প্রশ্ন, আমি ৩ টে প্রশ্নই যাতে ঠিক করতে পারি সেই ব্যবস্থা তোমাকে করে যেতে হবে। আর এই পদ্ধতিটা আমি বলব যে এই পদ্ধতিটা তুমি যদি রেডি করতে চাও, এই ছোট্ট একটা চার্ট তুমি তোমার যে পড়ার টেবিল বা পড়ার জায়গা রয়েছে সেখানে তুমি রেডি করে ফেলে। এখন থেকে ছোট্ট, ছোট্ট পদক্ষেপ তুমি দেখবে এটা আর ভুল করছো না। যখন দেবে একটি কেন্দ্রীয় স্বরের নাম লেখো, তোমার অনায়াসে খুব সহজে মাথার মধ্যে ঘুরবে যে একটি কেন্দ্রীয় স্বর আ। যখন প্রশ্ন আসবে এর কি পশ্চাৎ নিম্ন স্বরধ্বনির নাম লেখো, তখন তুমি অনায়াসে উত্তর করতে পারবে অ। পশ্চাৎ, কারণ আমরা ভোকাল কর্ডের পেছনে নিয়ে গেছি এবং সবচেয়ে নিচে অ। যদি বলে পশ্চাৎ নিম্ন মধ্য অর্থাৎ মাঝামাঝি, মাঝামাঝি জায়গায় রয়েছে কে? ও। এবং দেখো যখন আমি ও বলছি জিভটা ফ্ল্যাট, প্রায় ফ্ল্যাট কিন্তু পেছন দিকে একটু আটকে রাখছে পশ্চাৎ স্বরধ্বনি। এই যে আটকে রাখা কি কুঞ্চিত। ব্যাপারটা হচ্ছে ফোল্ড করে নেওয়ার যে ব্যাপার। তো আমরা যখন পড়বো আমরা যখন পড়বো তাকে যে ছোটখাটো আ বললেন, কেন্দ্রের সরাসরিটা আ বললেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এই যে লেখা আছে। আ, ওই। আমরা যখন পড়বো স্যার যেটা বলছি আস্ক একটা কোয়েশ্চেন হ্যাঁ, বল টা বলুন। স্যার যে জফলাটা যেটা বললেন না ওটা কি ধ্বনি বললেন না স্বর বললেন? কেটে গেছিল আমার নেটওয়ার্ক কানেকশন। এখানে যা হচ্ছে সব ধ্বনি, যদি বলেন সব ধ্বনি, স্বরধ্বনি, ধ্বনি সব ধ্বনি। যে কটা এখন কথা বলছি, আমরা বর্ণ নিয়ে কথা বলছি না, আমরা শুধু ধ্বনিতে চলে এসেছি এবং এখন আমরা কথা বলছি আমাদের ১১ টা স্বরধ্বনি নিয়ে। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭ টা, সেই ৭ টা নিয়ে আমরা যাবতীয় কথাবার্তা বলছি। যেটা বলছিলাম, ভোকাল কর্ড আমরা ঠিক কোন জায়গায় অবস্থান করছে আমাদের ভোকাল কর্ডটা, ঠিক সেইভাবে আমরা এর বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যে এই যে ভাগগুলো বলছি, এখন যে ভাগগুলো বলছি সামনে, পেছনে, এই ভাগগুলো আমরা করছি, এটা হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী। আমাদের জিভটা কোথায় থাকছে? অর্থাৎ যখন আমি ই বলছি জিভ সামনের দিকে অবস্থান করছে, যদি আমি উ বলছি জিভ পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ জিভের অবস্থান অনুযায়ী আমরা স্বরধ্বনিকে এই ভাগটা করছি। ঠিক এই ভাগটাই আমরা করছি মুখ গহ্বরের শূন্যতা অনুযায়ী। তখন আমরা কি বলছি? সংবৃত্ত, অর্ধসংবৃত্ত, অর্ধবিবৃত, বিবৃত। দেখো ওই ধ্বনিগুলোই, ওগুলোই ই, এ, অ্যা, উ, ও, অ, আ। এই ৭ টা ধ্বনিটাই ১ম এ একরকম ভাগ হলো জিহ্বার অবস্থান অনুযায়ী, পরেরটা মুখবিবরের শূন্যতা অনুযায়ী। অর্থাৎ আমরা মুখের মধ্যে কতটা হা করছি, অর্থাৎ হাওয়া ঢোকাচ্ছি বা মুখটাকে ওপেন করছি। সেই ব্যাপারে এই মুখবিবরের শূন্যতা অনুযায়ী এই ভাগটা করা হচ্ছে। আচ্ছা, এখানে বানানটা ভুল।
স্যার আমি একটা কথা বলতে চাই। স্যার একটা কথা বলতে চাই। হুম। হ্যালো? জি আপনি বললেন না ওই স্বরবর্ণ শুভ লি টা বাদ। মানে আমার প্রশ্ন হচ্ছে লি টা বাদ না রি আর লি? মানে রি যেটা হয় এখন তো রি মানে তো র। না, 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 না। তাহলে সেক্ষেত্রে বলিনি। একটু মানে যখন স্বরধ্বনি শেষ করব আমি প্রত্যেককে বলছি তোমাকে সামনে রেখে যে যখন শেষ করব তখন কথাটা বলবে, হ্যাঁ? আর দেখো কেন রি ধ্বনির এখনো ব্যবহার হয়? বাংলাতে ঋণ বানান কি? ঋণ বানান কি? তুমি কি ঋণ বানানে এটা কি রয় হ্রস্ব ই কার দাও? রয় হ্রস্ব ই দাও? তা তো না। ঋণ বানান লিখতে গিয়ে তো ঋ লেখো। ঋষি বানান লিখতে গিয়ে তো এর ঋ তো লেখো। তাহলে ঋ এর ব্যবহার আছে, কিন্তু লিচু বানান লিখতে গিয়ে তুমি ল দাও। লয় হ্রস্ব ই দাও। তাই ওটার ব্যবহার নেই, এটার ব্যবহার আছে। যাই হোক, যখন শেষে প্রশ্ন আমরা এগিয়ে যাই। আবার প্রত্যেককে বলছি মিউট করো, কারো বোধহয় অন হয়ে আছে মাইকটা। আচ্ছা, তাহলে মুখগহ্বরের শূন্যতা অনুযায়ী আমরা এই বিষয়গুলো আ ভাগ করছি। ১ম এ ভাগ করলাম জিভের অবস্থান অনুযায়ী। এখানে মুখগহ্বরে কতটা গ্যাপ থাকছে, অর্থাৎ মুখের হাওয়াটা ঠিক কতটা আমরা রাখছি বা মুখটা কতটা ওপেন করছি, ঠিক তার উপরে ভিত্তি করে এই বিভাজনগুলো পড়া হচ্ছে। এবং দেখো সংবৃত্ত যখন বলছি তখন লেখা হচ্ছে জিহ্বা সর্বোচ্চ স্থানে অবস্থান এবং জিহ্বা তালুর শূন্যতার বায়ু ভর্তি থাকে। এবার আমরা উচ্চারণ করি সংবৃত্ত ধ্বনি কোনগুলো? সংবৃত্ত ধ্বনি হচ্ছে এই দুটো হচ্ছে সংবৃত্ত ধ্বনি। সংবৃত্ত ধ্বনি খেয়াল করো, ই, উ। সংবৃত্ত কেন সংবৃত্ত? ওপেন, পুরো খোলা থাকছে সবচেয়ে বেশি। অর্ধ সংবৃত্ত তার থেকে কম খোলা। এ, ও, তুমি উচ্চারণ করে দেখো, এ সামনের দিকে, ও পেছনে নিয়ে চলে গেল, কিন্তু হাওয়াটা আগের তুলনায় কিছুটা বা মুখ বরাবরটা আগের তুলনায় কিছুটা ছোট হয়ে গেল। তার থেকে ছোট হচ্ছে অ। খেয়াল করো কিভাবে ছোটগুলো হচ্ছে। আবার বিবৃত আ, বিবৃত আ রাখছি এবং অ, এটা হচ্ছে বিবৃত ধ্বনি। আচ্ছা, আর আগের মতোই কেন্দ্রীয় স্বর। এই গেল দ্বিতীয় ভাগ। এবার তৃতীয় ভাগ ঠোঁটের আকার অনুযায়ী। ঠোঁট কোন উচ্চারণে প্রসারিত হচ্ছে ঠোঁট, আর কোন উচ্চারণে অপ্রসারিত হচ্ছে বা কুঞ্চিত হয়ে যাচ্ছে। কিরকম? দেখো ই, এ, এই যে উচ্চারণ করছি দেখো এগুলোতে ধ্বনি আমরা মুখের ঠোঁটটায় অবস্থানটা খুলে দিচ্ছি, ওপেন করছি, প্রসারিত হচ্ছে। আবার কোনো জায়গাতে কোনো ধ্বনি উচ্চারণের সময় দেখো আমরা ফোল্ড করছি, কুঞ্চিত। আবার কোনো ধ্বনি উচ্চারণের সময় যেমনি অন্যরকম, মানে দুটো, এখানে মূলত দুটো ভাগ হচ্ছে, একটা প্রসারিত, একটা কুঞ্চিত, আর একটা মাঝামাঝি। দুটো নয়, তিনটে ভাগ হচ্ছে, একটা মাঝামাঝি। তো এই মাঝামাঝি ধরাটা কিন্তু বলা যেতে পারে অসম্ভব মানে কঠিন। অসম্ভব নয়, কঠিন। এটা বলা যেতে পারে। তাহলে আবারও আমি রিপিট করছি, আমরা ৩ টে ভাগ পেলাম। একটা হচ্ছে জিহ্বার অবস্থান অনুযায়ী, একটা হচ্ছে মুখবিবরের শূন্যতা অনুযায়ী, আর একটা হচ্ছে ওষ্ঠের আকৃতি অনুযায়ী, অর্থাৎ ঠোঁটের আকৃতি অনুযায়ী। স্বরধ্বনিকে আমরা এই ৩ টে ভাগে বা মৌলিক স্বরধ্বনিকে আমরা এই ৩ টে ভাগে ভাগ করলাম। এরপরে যেটা বলা হচ্ছে যে হ্রস্বস্বর আর দীর্ঘস্বর, হালকা স্বর। যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে, আমরা জানি এটা উচ্চারণের তারতম্য অনুযায়ী ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা যায় স্বরধ্বনিকে, একটা হালকা, একটা দীর্ঘ, একটা ভারী। এই যে অ, হ্রস্ব, হ্রস্ব, হ্যাঁ? আর এগুলো ছাড়া তুলনামূলকভাবে যে ধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলো দীর্ঘস্বর। একদম মানে টাইমের উপরে এটা নির্ভর করছে। গেল। এরপরে যে ভাগটা আরো ইম্পর্টেন্ট, আমরা কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন এগুলো পড়ি। স্বরব্যঞ্জনের ক্ষেত্রেও এই একই কথা মানে স্বরধ্বনির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অ, আ এগুলো কণ্ঠ থেকে আসছে, তাই কণ্ঠবর্ণ। তারপরে দেখতে থাকো তালব্য বর্ণ কোনটা, ওষ্ঠ বর্ণ কোনটা, এগুলো একটু দেখে নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উচ্চারণের স্থান, অর্থাৎ আমাদের ভোকাল কর্ড ঠিক কিরকম আচরণ করছে বা কোথায় কোথায় ঠেকছে, কোথায় কোথায় ঠেকছে জিভ, শ্বাসবায়ু ঠিক কোন জায়গাটায় ঠেকছে, সেই অনুযায়ী তুমি একবার একটু কঠিন করে পড়বে। কিরকম কঠিন করে পড়বে? অ, তুমি ধরে পড়ার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো এই অ ধ্বনিটা জিভের আর কণ্ঠের আকার কি হচ্ছে, বা শ্বাসবায়ুর আকৃতি বা ধাক্কাটা ঠিক কোন জায়গায় খাচ্ছে শ্বাসবায়ুটা। তুমি দেখবে একবার তুমি পড়বে, কঠিন হবে, কিন্তু দ্বিতীয়বার ওটা ইজি হয়ে যাবে। যেমন ধরা যাক রি, রি মূর্ধা, কোন অংশটাকে মূর্ধা বলে ওটা তোমাকে টার্গেট করতে হবে যে এটাকে মূর্ধা বলে, তাই এটাকে মূর্ধবর্ণ বা মূর্ধাবর্ণ, মূর্ধা স্বরবর্ণ। এখন প্রশ্ন আসতে পারে যে একটা মূর্ধা বা মূর্ধন্য ধ্বনির নাম বা মূর্ধন্য স্বরধ্বনির নাম করো, রি। এটা কিন্তু স্বর ব্যঞ্জনেও আছে, স্বরেও আছে। তো এই জিনিসগুলো তোমাকে
পড়তে হবে। আমি ব্যঞ্জনধ্বনি থেকে আরো বেশি করে এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখিয়ে দিচ্ছি। স্বরধ্বনি বলতে আমরা ঠিক এই কটা বিষয়ের উপরেই গুরুত্ব দেব। অর্থাৎ আমি রিপিট করে দিচ্ছি একবার, ১২টা স্বরধ্বনি, এখন ১১টা। তার মধ্যে ৭টা মৌলিক স্বর, একটা ধ্বনিতে আছে বর্ণে নেই, বাকি ৬টার ব্যবহার বহল তবিয়াতে রয়েছে। আর আ আর কিছু যৌগিক স্বর আছে, কিছু হ্রস্ব স্বর, কিছু দীর্ঘ স্বর। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, মৌলিক স্বর কোনগুলো? মৌলিক স্বর এইগুলোর কথা বললাম, আর বাকি সবটাই যৌগিক স্বর। তো এই গেল স্বরধ্বনির বিষয়। শুনতে খুব ছোট এবং সিলেবাসটাও খুব ছোট। প্রশ্ন এখান থেকেই আসবে এবং আমরাও প্রশ্ন পারব না। তাই জন্য কয়েকটা প্রশ্ন একটু দেখেন। নিচে দেওয়া বর্ণগুলির মধ্যে কোনগুলি উচ্চ মধ্য স্বরধ্বনি ও অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি? দেখো, তোমার সামনে কিন্তু দেখানো হয়েছিল। এগো দেখে নাও কোনটা, দেখে নাও গো। ই আর উ। মানে দেখে, তাহলে একটা জিনিস খেয়াল করো। এই প্রশ্ন দেওয়ার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটা জিনিস তুমি খেয়াল করো। এগুলো ছাড়ো। মানে আমরা প্রশ্ন তুমি পারবে, পারবে না আমরা সেসব দিকে যাইনি। আমরা শুধু একটা বিষয় দেখানোর জন্য দিয়েছি যে আমাদের সামনে এই ছোট্ট একটা চার্ট, এই ছোট্ট চার্টে প্রশ্ন উঠে আসছে। তুমি যখন পড়বে এইজন্যই বললাম যে একটা জায়গাতে, একটা খাতায় যেকোনো একটা পেজে তুমি এই জায়গাটা লিখো। খুব ভালো করে লিখে রাখো এটা। সেই সঙ্গে ওই যে উচ্চারণ স্থান অনুযায়ী যেমন কণ্ঠ বা স্বরধ্বনি কোনটা, তালব্য স্বরধ্বনি কোনটা, এগুলো লিখে রাখো। তুমি দেখো খুব সহজে তুমি এটা মনে রাখতে পারছো। আর উচ্চারণ স্থানটা তোমার ভোকাল কর্ডে ফিল করার চেষ্টা করো। যেরকম ওই ই, উ, অ এটাও দেখছিলাম, ঠিক সেরকম এটাও দেখার চেষ্টা করো যে একটা সামনের দিকে আসছে, একটা পেছন দিকে যাচ্ছে, একটা ওপর, তার নিচের লেয়ার, তার নিচের লেয়ার। ঠিক তেমনিভাবে সমস্তগুলোই একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তুমি নিজে ফিল করার চেষ্টা করো, কারণ এটা তোমার মাতৃভাষা। এই মাতৃভাষা হওয়ার সুবাদে তুমি সেই ছোট থেকে এইগুলোর সঙ্গে পরিচিত। হ্যাঁ, আমরা কিছু ভুলভাল উচ্চারণ করি, যেটা আমারও আসছে। এটাকে আমরা হস্য বলে চিনেছি, এটাকে হস্যু বলে চিনেছি। কেউ আবার ঠিকঠাক উচ্চারণে চিনেছ। কিন্তু বেশিরভাগ জনই আমরা এইরকম উচ্চারণে জেনেছি। যার ফলে আমাদের কিছুটা সমস্যা হয়। এই সমস্যাগুলো কাটিয়ে নিয়ে আমরা বড় হয়েছি, আমরা স্কুলে পড়াতে যাব। এখন আমরা চেষ্টা করলেই এই শুদ্ধ উচ্চারণ করতেই পারি। তাই তোমার চেষ্টা থাকবে যে এই জায়গাটা একটু ধরে নিয়ে, তুমি আজকে ক্লাস চলছে, তুমি আজকে বা কালকে ক্লাস শেষ হওয়ার পরে তুমি নিজের মতো করে পড়ার চেষ্টা করো। তুমি দেখো ধ্বনি থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই। এরপরে যখন আমি ধীরে, ধীরে আরো ডিটেইলে ঢুকবো ব্যঞ্জনধ্বনিতে, বিশেষ করে ব্যঞ্জনধ্বনিতে সমস্যা করবে, স্বরধ্বনি করবে না। তো সেই জায়গাটা তোমাকে আরো ক্লিয়ার করে দেবো। এবং আমার কথা হচ্ছে, তুমি এই যে আমাদের সমস্যাটা কি কাজ জমিয়ে রাখি, কাজ জমিয়ে রাখি, সেটা করা যাবে না। কিরকম? কাজ জমিয়ে আমি আসছি, প্রত্যেকের প্রশ্ন নেব আমি। কাজ জমিয়ে রাখি। ধরো এই যে আমরা পড়লাম, কিছু কথা বললাম, কিছু কথা আমার বলা হলো, কিছু কথা বলা হলো না। এটা বাদ চলেই যায়। কিছু কথা বলা হলো না। তো তোমার কাজ হচ্ছে তুমি ফার্স্ট বইটা নিয়ে বসো। নোট-ফোট যা আছে বাদ দাও। তোমাকে চাকরি পেতে হবে। কি পড়ছো, কোথায় পড়ছো, কিভাবে পড়ছো, ওসব মানে আমার মনে হয় ওসব গৌণ। তুমি চাকরি পেয়েছো, তুমি এসএসসি সফল হয়েছো, এটাই তোমার কাছে প্রধান লক্ষ্য। এইটা আগে মাথার মধ্যে ঠিক করে নাও। আমি কিভাবে পড়লাম, কোনো ম্যাটার করে না। তো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি পারবো, এবং পারবো মানে পারবোই। এবং স্বরধ্বনির ঠিক এইটুকু জায়গা, ২ টো পাতা, একটা A4 সাইজের পেজ নাও বা নরমাল একটা খাতা নাও, এদিক ওদিক লেখো। দুদিক এইটুকু চার্ট, ব্যাস দেখো স্বরধ্বনি রেডি। কিচ্ছু নেই। আর সংজ্ঞা, যেকোনো নাম, একটা জিনিস মাথায় করে রাখবে, আমরা জিনিস বুঝে রেখেছি, বাংলা ভাষা দাঁড়িয়ে আছে কিছু অর্থের ওপরে। মানে যখন কোনো জিনিসের নামকরণ করা হয় না, এটা অন্যান্য ভাষার ক্ষেত্রেও তাই, বাংলাতে আরো বেশি। যখন কোনো জিনিসের নামকরণ করা হয়, তখন সেই বৈশিষ্ট্যগুলো রাখা হয়। তাই যখন কোনো জিনিসের নামকরণ করা হচ্ছে আমাদের ভাষার ক্ষেত্রে, স্বর, কেন স্বর? কেন ব্যঞ্জন? একদম পার্টিকুলারলি নির্দিষ্ট করে আমি বলে দিতে পারি যে এর মিনিং রয়েছে। তো এই যে নামকরণ, প্রসারিত, কুঞ্চিত, প্রসারণ হচ্ছে তাই প্রসারিত, ফোল্ড হয়ে যাচ্ছে তাই কুঞ্চিত। এই জিনিসটাকে তোমাকে সবসময় খেয়াল রেখে পড়তে হবে। অর্থাৎ অর্থ বোঝার দিকে যেতে হবে। এই যে কেন্দ্রীয় স্বর, কেন্দ্রীয় মানে কি? মধ্যমণি। যখন আমি উচ্চারণ করছি জিভের ওপরে সমান, নিচে সমান, মানে জিভ একদম ফ্ল্যাট, আমরা ফ্ল্যাট রেখে দিয়েছি। যখন তুমি উচ্চারণ করছো, তখন কিন্তু ফ্ল্যাট থাকছে। তাই এটা কেন্দ্রীয় স্বর। আমার এই কথাগুলো বলার অর্থ এটাই যে তুমি যাতে পরে যখন পড়বে, তোমার প্রস্তুতিটা ঠিক সেই লেভেলেই থাকতে পারে। সেই লেভেলেই হবে যে আমার এটা পারতে হবে এবং আমার এটা এসএসসি পরীক্ষা না হওয়া পর্যন্ত ভুলবো না।
এই প্রশ্নটার উত্তর কি হতে চলেছে? জিহ্বার অবস্থান অনুযায়ী অ, ও, উ পশ্চাৎ স্বরধ্বনি। এটা ঠিক না ভুল? দ্বিতীয়টা দেখো, বিবৃতি পুরো প্রশ্নটা দেখো এবার। পুরো প্রশ্নটা দেখো। বিবৃতি একটা সত্য যাই হোক, আমি আমি উত্তর জিজ্ঞাসা হচ্ছে না, মিউট করে দাও। আমি উত্তর যে এক শুদ্ধ বিবৃতি দুই 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 অসুবিধা হবে। বেশ, এবার মিউট করে দাও। 10 নাম্বার হোয়াটসঅ্যাপটা হবে। বেশ, বুঝতে পেরেছি। এবার মিউট করো। মানে আমি তোমাদেরকে এটা দেখাতে চাইছি, এবার মিউট করে দাও। আমি তোমাদেরকে এটা দেখাতে চাইছি যে দেখো প্রশ্নগুলো কিভাবে তৈরি হচ্ছে। আমাদের মানে একটা জিনিস আমি তোমাদের বলি, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এসএসসি তো দীর্ঘদিন পরে হচ্ছে। এমন কেউ অবশ্যই আছে যারা অল্প বয়সী রয়েছে, যারা 25 বছরের মধ্যে রয়েছে, তারা হয়তো জীবনকালে আর একটা বা দুটো এসএসসি পাবে। কিন্তু যারা 30 ঊর্ধ্ব হয়ে গেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা নতুন আছো, বিশেষ করে যারা 2016-তে পরীক্ষা দাওনি, তাদের জন্য বলি, যদি এসএসসি হয় মানে হওয়ার সম্ভাবনা প্রবল চলে এসছে, ধরো হলেও হয়তো তোমার জীবনকালে এটা শেষ সুযোগ এসএসসির জন্য। তাহলে তোমার প্রস্তুতিটা ঠিক এই লেভেলে নিয়ে যাও যে হ্যাঁ, যেটা বলছিলাম, তো তোমার এই একটাই সুযোগ, এই একটা সুযোগকে তোমাকে রিটেন কোয়ালিফাই করতেই হবে। হাই বাই যা হবে পরে দেখা যাবে। যে সংখ্যক সিট হবে, একটু ভালো পড়াশোনা করলেই তুমি কোয়ালিফাই করে যাবে। তো তোমার কাজ হবে রিটেনটা কোয়ালিফাই করা, এবং তার জন্য প্রতিদিন আমি আজকেই বলে দিচ্ছি, প্রতিদিন একটু ওই ব্যাকরণটা প্র্যাকটিসের মধ্যে রাখবে। ব্যাকরণটা যদি প্র্যাকটিসের মধ্যে রাখো প্রতিদিন, মানে কিছু সময়, আধ ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট, একটা অ্যাপ্রক্স টাইম তুমি প্রতিদিন ব্যাকরণের পেছনে দাও। তুমি দেখো ব্যাকরণ তোমাকে রিজেক্ট করবে না। অ্যাকচুয়ালি ব্যাকরণটা তো মানে আর যাই করি না কেন, সেটা মুখস্থের উপরে দাঁড়িয়ে থাকবে। তো এটা তোমাকে বারবার পড়তে মুখস্থ পর্যায়ে নিয়ে চলে যেতে হবে, যাতে তুমি দেখলেই খুব চট করে উত্তরটা করে দিতে পারো। এভাবেই ভাবো। আর প্রশ্নের প্যাটার্ন তোমাদের দেখাচ্ছি। আর যেটা বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, যতটুকু পাওয়া যায় 2016টা পাওয়া যায়, দেখো তোমার সিলেবাসটা দেখো। এবং আগে এসএসসিতে এমসিকিউ হয়নি, তাই বোঝা বড় শক্ত। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে এমসিকিউতে, পিএসসি পরীক্ষা হয়েছে এমসিকিউতে। ওই প্যাটার্নগুলো যেটা আমাদের ওয়েবসাইটে থেকেই যাবে, ওগুলো দেখবে। একটু দেখার পরে তুমি নিজে প্রস্তুত হতে শুরু করো। দেখো সব কিছুর শেষে তোমার প্রস্তুতি, তুমি কি নোট পড়েছো, কি বই পড়েছো, একটু আগে বললাম, ওগুলো চুলোই রাখ, কোনো কাজে লাগবে না ওগুলো। তুমি পরীক্ষার হলে জেনে করেছো না জেনে করেছো, ওই এমসিকিউ রাখ দিয়েছো, কে জানতে পারছো ওই মাসটা কিভাবে রাখ দিয়েছো? বোঝা যাচ্ছে না। তাহলে তোমাকে ঠিক করে আসতে হবে, মানে পড়াশোনা করে ঠিক করতে হবে। আন্দাজে ঠিক হয়ে যাবে এই আশাটা করে যাওয়া মূর্খরা করে, তুমি করবে না, কারণ তুমি এই ব্যাপারটা বুঝছো। তো এভাবে একটু ভাবে। স্যার হ্যাঁ, বল। স্যার স্যার বলছি 2016-র কোশ্চেন পেপার কি এখানে গ্রুপে কিছু অ্যাড করো? মানে আছে আবার গ্রুপে কিছু দেওয়া হবে নেই, গ্রুপে নেই, এটা তুমি পেয়ে যাবে। একটু সবে তো শুরু হয়েছে, তুমি পেয়ে যাবে। আচ্ছা, এটা একদম ফ্ল্যাট কোয়েশ্চেন আছে, এর উত্তরটা দাও, তারপর ব্যঞ্জনে চলে যাবো। 4টে প্রশ্ন স্যার থেকে। এটা এ হবে নিচের কোনটি অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি? একদম, মানে এগুলো আমরা জানি, আমরা করে পার করে চলে এসেছি। তো এই বিষয়গুলো তোমার যেন মাথার মধ্যে সব সময় থাকে। ছোট্ট দুটো বিষয় আমি তোমাদেরকে বলে দিলাম, এর বাইরে কখনো প্রশ্ন হবে না। এবার আমরা স্বরধ্বনির দুটো পার্ট চিহ্নিতকরণ করে দেওয়ার পরে ব্যঞ্জন ধ্বনিতে চলে আসি। আচ্ছা, ব্যঞ্জন কি? ছোটবেলার জিনিস। যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। নরমাল জিনিস, অর্থাৎ যে ধ্বনি অন্যের ঘাড়ে বন্দুক রাখে, ব্যাস এই তো বিষয়। তো এইটা আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবো। আমরা এই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। দেখো তোমাদের পড়ার কৌশল কি, একটু আগে বলেছিলাম মনে রাখার কৌশল, আমরা সেগুলোতে আসবো। মনে রাখার কৌশলের জন্য আমি চলে যাব, এটা আগেই বলে দিয়েছি এই স্লাইডে। দেখো মনে রাখার কৌশল, তুমি পুরোপুরি এই বিষয়টার উপর বেস করবে মনে রাখার জন্য। কিরকম? তুমি এর পাশে এই যে কণ্ঠধ্বনি আমি যখন বলছি অ এবং আ, এটা লিখে রাখবে। তাহলে কি দাঁড়ালো? বাংলা ধ্বনিতে কণ্ঠধ্বনি কতগুলো? বাংলা ধ্বনিতে কণ্ঠধ্বনি 7টা। 7টা। আমি ব্যঞ্জন ধ্বনিতে কণ্ঠধ্বনি বা কণ্ঠব্যঞ্জন কতগুলো আমি কিন্তু জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করেছি কণ্ঠধ্বনি কতগুলো। অর্থাৎ ব্যঞ্জনের 5টা, স্বরের 2টো। পড়ার কৌশল, আমি কি স্যার হও তো কন্ট্যাক্ট স্যার হও তো কন্ট্যাক্ট কণ্ঠ নাড়িয়ে ধ্বনি আসবো।
আসবো, সেই সবগুলোতে আসবো। আমি কণ্ঠধ্বনির কথা বলছি, ঠিক আছে? কণ্ঠধ্বনি খেয়াল করো, আমি কণ্ঠনালীও কিন্তু বলিনি। এই যে ব্যাপারটা, আমাদের কণ্ঠ বলতে আমরা ওইটা ক্যাচ করে নিচ্ছি। তো এই বিষয়টাকে খেয়াল রাখবে। যাই হোক, আমরা কি করব? আমরা এই চার্টের উপরে ভিত্তি করে আমরা আমাদের স্লাইডে যতগুলো আছে আমরা সবটা বোঝার চেষ্টা করব। দেখো, আমরা জানি, তবুও আমি রিপিট করছি। এই যে পুরো যে আমাদের ৫ টা বর্গ, ৫ টা বর্গে বর্ণমালার সংখ্যা কতগুলো? প্রত্যেকে জানে ২৫ টা। ৫ টা বর্গে ২৫ টা বর্ণ। মানে ২৫ টা ধ্বনি বা বর্ণ রয়েছে। আমি বর্ণই বলছি কেন? বুঝতে সুবিধা হবে, বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এবারে দেখো, বর্গের ১ম এবং ৩য়, বর্গের ১ এবং ৩, এটাকে কি বলি আমরা? অল্প প্রাণ। কেন অল্প প্রাণ? ক উচ্চারণ করতে যত সময় লাগে, খ উচ্চারণ করতে তার চেয়ে বেশি সময় লাগে। সোজা হিসাব, তুমি উচ্চারণ করে দেখো। অল্প প্রাণ মানে অল্প প্রাণ ওর মধ্যে রয়েছে, অল্প সময় ওর মধ্যে রয়েছে, তাই ওর নাম অল্প প্রাণ। আচ্ছা, এবারে আমরা ১ আর ৩ নম্বর বর্গটাকে বলছি অল্প প্রাণ। ঠিক তেমনিভাবে ২ এবং ৪ নম্বর বর্গটাকে বলছি মহাপ্রাণ। মহাপ্রাণ কেন? একদম ক্লিয়ার, আগের মতোই ক্লিয়ার থাকবে। আগেরটা উচ্চারণ করতে কম সময় লেগেছিল, এখন উচ্চারণ করতে বেশি সময় লাগছে, তাই এটা মহাপ্রাণ, বেশি সময়। ঠিক তেমনি বর্গের ১ এবং ২ নম্বর প্রতি বর্গের, আচ্ছা খেয়াল রাখো, আমি কিন্তু বর্গের কথা বলছি, আমি কিন্তু বাকি অংশগুলোর কথা বলছি না। প্রতি বর্গের ১ এবং ২ অঘোষধ্বনি, প্রতি বর্গের ৩ এবং ৪ সঘোষধ্বনি। কেন সঘোষ? তার কারণ এখানে একটা একটা গম্ভীর্য বিষয় আছে। ঘোষ বলতে গম্ভীর্য। আচ্ছা, তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে ট বর্গের একটি অল্পপ্রাণ সঘোষধ্বনির নাম লেখো। অল্পপ্রাণ সঘোষ, তাহলে হ্যাঁ, আমি পুরোটাই বলবো। ধরা যাক এমন প্রশ্ন আসলো যে ট বর্গের অল্পপ্রাণ ঘোষ ধ্বনির কথা বলা হচ্ছে, অল্পপ্রাণ ঘোষ। তাহলে তোমার উত্তর কি হবে? অল্পপ্রাণ কোনটা? আমি বলেছি বর্গের ১ এবং ৩ অল্পপ্রাণ, আর ঘোষ ধ্বনি হচ্ছে ৩ এবং ৪। তাহলে অল্পপ্রাণ ঘোষ ধ্বনি যখন বলছি, তাহলে ড বলবো। একটা জিনিস দেখো, আমরা এইটুকু সহজে বোঝার চেষ্টা করছি যে আমরা কিভাবে মনে রাখবো। একটু আগেই সেই প্রশ্ন একজন করেছিলেন। আসল কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো মনোযোগ সহকারে শুনবো না এবং পরবর্তীকালে সমস্যা ফেস করব। আমি আবার রিপিট করছি, ১ এবং ৩ হয় অল্পপ্রাণ, ২ এবং ৪ হয় মহাপ্রাণ। ১ এবং ২ হয় প্রতি বর্গের ১ এবং ২ হয় অঘোষ, প্রতি বর্গের ৩ এবং ৪ হয়, কোনো জায়গায় ৫ ও বলে দেওয়া হয়, প্রতি বর্গের ৩ এবং ৪ হয় সঘোষ। আচ্ছা, অঘোষ আর সঘোষের ব্যাপারটা কি? অঘোষ যেখানে কোনো গম্ভীর্য ব্যাপারটা আসে না, মানে গাম্ভীর্য যে ব্যাপারটা, গাম্ভীর্যপূর্ণ উচ্চারণ হয় না। আর ৩ এবং ৪ উচ্চারণ করার সময় গাম্ভীর্যপূর্ণ সব ধ্বনি তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হয় ঘোষ ধ্বনি। ধরো যাক প্রশ্ন এমন আসলো, প বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনির নাম বলো। কোনটি? ঘোষ অল্পপ্রাণ ব। আমাদের কনসেপ্টটা, হ্যাঁ ব, আমাদের কনসেপ্টটা ঠিক এরকম ভাবে ক্লিয়ার থাকবে। আমরা কখনোই এদিক ওদিক করব না, এদিক ওদিক করব না। আমরা যদি ঠিক এই চার্ট, এই ধ্বনি, এই বর্ণগুলো আমরা লিখে যদি রেখে দিতে পারি একটা খাতায়, খুব একটা খাতা মানে একটা পেজে, আমরা একটুও ভুল করব না, তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এই করেই এখান থেকে সাকসেস পেয়েছি। আমি সেই জায়গাটাই তোমাদেরকে বলছি যে এটা করা সম্ভব। সম্ভব সম্ভব তখনই যদি তোমার ইচ্ছে থাকে। আমরা প্রত্যেকে জানি ৫ নম্বর ধ্বনিটা কি? ৫ নম্বর ধ্বনিটা হচ্ছে বর্গের পঞ্চম বর্ণ বা ধ্বনি হচ্ছে নাসিক্য ধ্বনি। দেখো, তাহলে কি দাঁড়ালো? আমরা এখান থেকে কি জিনিস নিলাম? অল্পপ্রাণ, মহাপ্রাণ, সঘোষ, অঘোষ গেল, নাসিক্য। মোট ৩ টে জিনিস আমরা এখান থেকে তুলে নিয়ে আসলাম। কোনটা এটা বলে দিয়েছি। আচ্ছা, এছাড়াও এখান থেকে তুলে নিয়ে আসার বিষয় হচ্ছে কোনটা কণ্ঠ, কোনটা তালু, কোনটা মূর্ধা, কোনটা দন্ত, কোনটা ওষ্ঠ। এবার ধরা যাক আমরা ওষ্ঠ বর্ণ বুঝবো। তুমি উচ্চারণ করে দেখো, একই সঙ্গে আমার সঙ্গে তুমি উচ্চারণ করে দেখো। দেখো, প, ফ, ক,
অবশ্যই আমরা এটা জানি, প্রত্যেকটা বিষয় জানি। আমি জানি তোমরা জানো। আমি আরেকবার মনে করানোর চেষ্টা করছি। ওষ্ঠ প, ফ, ব, ভ দেখো ঠোঁটে ধাক্কা লাগছে, তাই এটা ওষ্ঠ। ত, থ জিভ দাঁতে এসে ধাক্কা লাগছে। মূর্ধা ট, ঠ দেখো জিভ উল্টে গিয়ে একেবারে ওই মানে দাঁত উপরের পাটির দাঁত যেখান থেকে শুরু হয়েছে তার উপরের দিকটা থাকার চেষ্টা করছে। মূর্ধা ওই জায়গাটাকে বলে। তালু চ দেখো তার উপরে চ, ছ মানে তালু। আবার কণ্ঠ একদম ভেতর থেকে উঠে আসছে কণ্ঠ। তো এই বিষয়টাকে তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে। এইটুকু ভুল করেছো তো সবকিছু ভুল। আচ্ছা, তালব্য, তালু। এছাড়াও তালব্য ধ্বনি আরো একটা আছে। বর্গ ছাড়াও তালব্য ধ্বনি পাওয়া যায়। কোনটা কেউ বলতে পারবে? বর্গ ছাড়া বাংলা ব্যঞ্জনের বর্গ ছাড়াও আর একটা তালব্য ধ্বনি আছে। একটা বা একটাই ধরলাম আমি। তালব্য ধ্বনি কোনটা? তালব্য স। তার নামেই ওটা রয়েছে। দেখো দন্তধ্বনি দন্তস্ব, মূর্ধাধ্বনি মূর্ধন্য স। এই বিষয়গুলো তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে। তুমি খেয়াল না রাখলেই ভুল হবে। আচ্ছা, আমরা শেষে যাই একদম এই যে খণ্ডত্ব, অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এই এই বিষয়গুলো এগুলো কি? এগুলোকে অযোগবাহ বর্ণ বলা হয়। এটা কেন অযোগবাহ বর্ণ? অযোগবাহ কারণ কারণ একটাই যে এই বর্ণ লিখতে গেলে আরেকজনের ঘাড়ে চাপে। ধরো যে অংশ, তুমি অংশ বানান লেখো কোনো জায়গাতে। তুমি তুমি হয়তো খাতায় লিখতে গেলে বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি মানে কম্পিউটারে লেখো দেখবে অ এবং অনিশ্বর একসঙ্গে থাকবে। এবং যদি অনিশ্বর কাটতে যাও অটাও কেটে বেরিয়ে যাবে। ফোনে টাইপ করছো তখন দেখো একজনের ঘাড়ের ওপর চেপে বসে থাকে। তাই তাকে বলা হয় অযোগবাহ বর্ণ। তাহলে কোনগুলো অযোগবাহ বর্ণ? শেষ চারটে। শেষ চারটে খণ্ডত্ব, অনিশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। দেখো এগুলো ঘাড়ের ওপর ছাড়া বসে না। আচ্ছা, চন্দ্রবিন্দু সম্পর্কে আর একটা কথা। চন্দ্রবিন্দু কখনো কোনো ব্যঞ্জনের ওপর বসে না। নতুন লাগতে পারে। চাঁদ বানান আমরা ভুল লিখছি। চাঁদ বানান কিন্তু এটা। চাঁদ বানানে চয় চন্দ্রবিন্দু নয়, আমরা ভুল বলি। চয় আকার চন্দ্রবিন্দু। এটা অনেকেই জানি, অনেকেই এবার মিস করে যাই। তাহলে কি বললাম? আবার একবার বলছি, চন্দ্রবিন্দু কিন্তু মানে কোনো ব্যঞ্জনের ওপর বসে না। এমনকি শুধু এইগুলো থেকে নয়, আরো ক্লিয়ার করে বললে বলা যেতে পারে যে এই অযোগবাহ বর্ণ কখনো ব্যঞ্জনের পাশে বসে না বা ব্যঞ্জনের ওপর বসে না। এই জিনিসটা খেয়াল রাখো। কিছু জিনিস একদম আমাদেরকে ক্লিয়ারলি টার্গেট করে এগোতে হবে। এই টার্গেট যদি তুমি মিস করো তাহলে কিন্তু অনেক কিছু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। হ্যাঁ? তো এই বিষয়গুলো আমি মাথায় রেখে পড়বো। যখন পড়বো এই বিষয়গুলো মাথায় রাখছি। তাহলে এই ছকের মধ্যে দিয়ে বা এই চার্টের মধ্যে দিয়ে আমরা আরো জিনিস তুলে নিয়ে আসবো। এবার সেগুলোতে আমরা ধীরে, ধীরে যাবো। যেগুলো আমরা বলছিলাম। এই যে এরপরে যেগুলো মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান মনে রাখছি। কিরকম উচ্চারণ স্থান মনে রাখছি? দেখো, মানে আমরা বলছি যে এটা কণ্ঠধ্বনি। এটা কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনির উচ্চারণ স্থান কি? কণ্ঠধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ এবং জিহ্বা মূল, গলা এবং গলার মূল কণ্ঠধ্বনির উচ্চারণ স্থান। তালব্য ধ্বনির উচ্চারণ স্থান কি? তালু এবং জিহ্বার অগ্রভাগ, একদম জিহ্বার সামনের দিক। দেখো উল্টে গিয়ে চ, একটু ফোল্ড মতো হচ্ছে জিভ, তারপরে গিয়ে সেখানে চ। দেখো স্থান অর্থাৎ তালব্য ধ্বনির উচ্চারণ স্থান, তারপরে মূর্ধন্য ধ্বনির উচ্চারণ স্থান। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এই উচ্চারণ স্থান অন্তত মনে রাখার চেষ্টা করবে এবং এগুলো তোমার থেকে মানে তোমার এগুলো থেকে প্রশ্ন আসবে, তুমি ধরেই নিতে পারো। তাই এখানে সংজ্ঞা যাই থাক, সংজ্ঞা ধরে তুমি মনে রাখতে পারবে না। তুমি তোমার ওই যে চার্টের কথা বললাম ওই চার্ট ধরে মনে রাখার চেষ্টা করো। তুমি অনায়াসে এই সমস্ত জিনিস তুলে নিয়ে আসতে পারবে। তুমি কখনো থিওরিতে যেও না, প্র্যাকটিক্যালে যাও। তুমি নিজে উপলব্ধি করার চেষ্টা করো। এই তো সব মিলে 52 বা 51টা ধ্বনি, আরো কম ধ্বনি 47টা সম্ভবত ধ্বনি বা বর্ণ। এর মধ্যেই তো যাবতীয় যা কিছু। তুমি এইগুলো একটু ক্যাটাগরি করার চেষ্টা করো। তুমি যখন পড়বে এগুলো একটু একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে তুমি অনায়াসে কিছু জিনিস করতে পারবে। কিছু জিনিস ভুল করবে না। এই ভুল না করার দিকে যেতে হবে। আমি কেন বলছি ভুল করবে না? একটাই কারণ, আমি ধরেই নিচ্ছি পরীক্ষার সময় এই ভুলগুলো হবে এবং সত্যি এই ভুলগুলো হয়। তুমি নিজেও যখন পরীক্ষায় যে কালকে এই প্রশ্ন দেওয়া হবে, যখন তুমি পড়ে পরীক্ষা দিতে যাবে তখনই তুমি বুঝতে পারবে কিছু জানা জিনিস ভুল করছো। এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য পড়ার কৌশলটাও সামনে করে বলে দিচ্ছি। আর এইগুলোর জন্য বিশেষ করে এই অংশের জন্য তুমি বামনদেব পড়বে, জটিলতার পর্যায়ে পৌঁছে যাবে। বা যে কোনো ব্যাকরণ বই পড়বে, জটিল পর্যায়ে পৌঁছে যাবে। তুমি একদম অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো, খাতায় মার্কিং করো, বুঝে নেওয়ার চেষ্টা করো এটাকে এই বলে ওটাকে তাই বলে। তুমি দেখো দ্রুত তুমি বুঝো। দেখো এই জায়গাটাতে আমি যে জায়গাটা যে বিষয়টা তোমাদেরকে করে নিতে বলছি সেটা হচ্ছে ঠিক এই পার্টটা।
এই পার্টটা যদি তুমি রেডি করে নিতে পারো, দেখো একটা চার্টের মধ্যে তুমি সবটা তুলে নিয়ে এসছো। তুমি খেয়াল করো, তুমি নিজে উপলব্ধি করার চেষ্টা করো যে আমরা এগুলোর মধ্যে দিয়ে সবটা তুলে নিয়ে এসেছি। এই ব্যাপারটা আমি বলতে চাইছি, মূল বিষয়টা তোমার থাকবে এটার ওপরে। কিরকম দেখো, ক আমরা বলেছি অল্পপ্রাণ, খ মহাপ্রাণ, গ অল্পপ্রাণ, ঘ মহাপ্রাণ, উঙ্গ নাসিক্যধুরী, এটা ক বর্গের মধ্যে পড়ে। এর স্থান কণ্ঠ এবং জিহ্বা, জিহ্বা মানে জিহ্বামুখ, যেখান থেকে জীব তৈরি হয়েছে, আমার মাথার মধ্যে চলে এসছে। দেখো চ, ট, ত, প, প্রত্যেকটা বর্ণকে আমরা নিয়ে নিচ্ছি, একটা চার্টের মধ্যে আমরা ফেলছি। এইভাবে পড়লে তোমার মনে রাখতে সুবিধা হবে। চ, ছ, বর্গীয় জ এবং ঝ, এই চারটে ধ্বনিকে বলা হয় ঘৃষ্টধ্বনি। কেন? চ, দেখো তুমি জীব এবং একটু ঘষা মতো কিছু একটা হচ্ছে, একটা ঘষা খাচ্ছে, ঘৃষ্টধ্বনি। আমি তোমাদের পড়ার পদ্ধতিটা আমি এখানে উল্লেখ করছি, যেটাতে তুমি খুব সহজে এটা বুঝতে পারবে। আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, এতদিনকার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি যে এই দুটো চার্ট, অর্থাৎ স্বরধ্বনিকে আমরা কিভাবে দেখলাম সেটা, আর ব্যঞ্জনধ্বনিকে আমরা কিভাবে দেখলাম সেটা, এই দুটো চার্ট যদি খুব ভালো করে তুমি করে নিতে পারো, তোমার উপযোগী করে, এমন নয় যে তুমি এই চার্টই বানাবে, তুমি তোমার মতো করে খাতা পেন নিয়ে ঘষে বানাও, দেখো তুমি ওখান থেকে ভুল করবে না। তাহলে কেন ভুল করবে না? তার কারণ দেখো তোমার চোখের সামনে গোটা বিষয়টাই খুব সুন্দর করে উঠে আসছে, গোটা বিষয়টা চোখের সামনে সুন্দরভাবে উঠে আসছে। সেই কারণেই বলছি যে তুমি এটা ভুল করবে না। ধরো যাক তারির ধ্বনি কোনটা, তারির ধ্বনি দেখো ব, ব বিন্দু এবং ধ বিন্দু, র, দুটোই র, একটা মহাপ্রাণ একটা অল্পপ্রাণ। এই জন্যই এই চার্টের গুরুত্ব। আমরা তারির ধ্বনি পড়ি, তারির ধ্বনি এই দুটোকে বলা হয়, কিন্তু কোনটা অল্পপ্রাণ কোনটা মহাপ্রাণ আমরা একটু মিস করে যাই। এই যে মিস করে যাও, যার ফলে প্রশ্ন উত্তর মিস করে দেখা গেল এরকম প্রশ্ন দিয়ে দিয়েছে মিস। এবার দেখো কম্পনজাত ধ্বনি র, এবার এর বাইরে কি, চার্টের বাইরে কি কিছু নেই? অবশ্যই আছে। সেই জন্যই আমাদের যে নোটটা যাবেন সেই নোটটা তুমি ভালো করে পড়বে। এটা ক্লাস, আমি তোমাদের দেখার কৌশলটা বলছি, এই ক্লাসটা তুমি দেখলে তারপরে নোটটা দেখো, তোমার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যেটা তোমাদেরকে সহজ করে দিতে চাইলাম সেটাই এবার দেখো। দেখো এখানে আমরা যখন বামনদেবের বই বা যে আমাদের নোট বা যে কোনো কালীপদ চৌধুরীর বই, যার বই পড়ি না কেন, দেখবে এবার ওই জিনিসটাই এখানে লেখা থাকছে। ঘৃষ্টধ্বনি কোনগুলো, নাসিক্যধ্বনি কোনগুলো, এগুলো এগুলোর কথাই এখানে বলা হচ্ছে। দেখো অল্পপ্রাণ, মহাপ্রাণ, ছগস, অগস, একদম নির্দিষ্ট। এখন দেখো এখানে যখন আমি ছগস অগস পড়ছি তখন দেখো কঠিন হয়ে যাচ্ছে, যখন আমি ছকে সাজিয়ে লিখছি সেটাই দেখো এইভাবে পড়ছি, ঠিক আছে? মানে কঠিনে পড়ছি আর একটা জায়গায় সহজে পড়ছি, এটাই আমি বলতে চাইলাম। তো তরল স্বর কোন, তরল ধ্বনি কোনগুলো দেখে নিচ্ছ, অগস ধ্বনি কোনগুলো, একদম দেখো যতগুলো আছে আমরা সবগুলো এখানে রাখছি বটে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা যে ছকের মধ্যে দিয়ে সবগুলো দেখে নেওয়ার চেষ্টা করেছি এবং দেখে নিয়েছি, দেখো তার কোনো বিকল্প নেই। তাই আমার কথা হচ্ছে যে তুমি এরকম দুটো ছক বানাও তোমার মতো করে, বা তিনটে ছক বানাও, এর মধ্যে দিয়ে সবটা উঠে আসবে। তাই তুমি যদি মনে করো যে তোমাকে ধ্বনি থেকে যে ৩টে বা ৪টে প্রশ্ন পারতে হবে এবং পারবো, তাহলে যেটুকু বললাম তুমি ঠিক তার উপরে বেস করে গোটা বিষয়টাকে দেখার চেষ্টা করো। তাহলে ধ্বনি থেকে, অন্তত ধ্বনির এই বিষয়টা থেকে তুমি একটা প্রশ্নও ভুল করবে না, এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। প্র্যাকটিসের দিকে চলে এসো, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা ডি হবে কি? স্যার ডি নম্বর হবে ওটা। পরেরটা দিলাম, দেখো ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ট বর্গের বর্ণগুলিকে বলা হয় কোন বর্ণ? বানান একটু ভুল আছে, মূর্ধন্য বলো, মূর্ধন্য বলো। একটু চ্যাট বক্সে উত্তর দাও একটু, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। পরেরটা দিলাম, বাংলা ভাষায় দন্তধ্বনি কোনটা? গন্ত ধ্বনি। মানে দ ধ্বনি কোনটা? আমি তো বলেই দিয়েছি। র, র